সব ভালো হয়েছে। মহাদেব আমাকে কলঙ্কিত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। এটা তোমার বাবার বাড়ি নয়, আর কোনো ধর্মশালাও নয় যে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে। যেমন দাঁড়িয়ে আছো তেমনই দাঁড়িয়ে থাকবে। মহাদেবী তোমাকে রক্ষা করবেন তো? বাবার মাথায় জল ঢালবার জন্য গিয়েছিলে না, ভাইয়ের মঙ্গলের জন্য? এবার আমাকে তুমি সন্তুষ্ট করো, দেখি কত শ্রদ্ধা আছে আমার জন্য তোমার। খুবই ভালো মেয়ে সুমনা, মহেন্দ্রবাবুর নাতনি। এই দেখুন, এই গণেশ ঠাকুরের মূর্তি ও নিজের হাতে বানিয়ে পাঠিয়েছে। বলছিলাম যে এটা পাঠিয়েছে আপনার ছোট বৌমার জন্যে। এই নিন বেয়ান, আপনি যাকে চড় মেরেছিলেন সেই এটা পাঠিয়েছে। সুমনা বলে এটা বাবা গণেশের সিদ্ধিবিনায়ক রূপ, এবার সব সিদ্ধি পূর্ণ হবে। সুমনা, আমি কিন্তু এখনো সন্তুষ্ট হইনি তোমার উপর। মামার আদরে তুমি আবার ঘরটা মাথা থেকে নামিয়ে ফেলো না, আর পাও নামাবে না একদম, বুঝেছ? দরদ, ভালোবাসা, স্নেহ, মমতা লোকে বলে নারীদের মধ্যে নাকি থাকে, কিন্তু তোমাকে দেখে কোনোভাবেই মনে হয় না যে তুমি একজন নারী। যখন বিয়ে করে এনেছিলে তখন দেখে নাওনি যে আমি মহিলা কিনা? দেখে তো ছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সমস্ত নারী মমতাময়ী হবে। কেউ কেউ খুব নির্মম হয়, যারা শুধু কষ্ট দিতে পারে। মমতা দেখানোর মতো কাজটাও তো করা চাই, তাই না? বোঝাও না কেন তুমি তোমার ভাগ্নিকে যে ওর বাবা মা এখানে কোনো কুবেরের সম্পত্তি রেখে যায়নি, যে রোজ সেখান থেকে ওড়াতে যাবে ও? মামি, খাবার নষ্ট হয়ে যাওয়ার থেকে কোনো অভুক্তকে খাওয়ানো ভালো নয়। আর তাছাড়াও খাবার তো অনেকটাই ছিল, যাতে নষ্ট না হয়ে যায় তাই আমি খাইয়ে দিয়েছি। আর এই সব পণ্য তুমি তো পাবে মামি। বেশি পাপ পুণ্যের জ্ঞান দিতে এসো না তুমি আমাকে। আর এই যে তোমার পটর পটর করে মুখ চলে না, আমি কিন্তু সেটার অনুমতি দিইনি তোমায়। ওই খাবার আমি দরকার হয় আস্তা করে ফেলে দেব বা কুকুরকে খাইয়ে দেব। তোমার মা বাবার সম্পত্তি নয় এসব যে ওগুলো আমি বিলোতে যাব। ঠিক বলেছেন, যখন মতিভ্রম হয় তখন কোনো কিছুই মাথায় আসে না। বলুন, আমাদের বুদ্ধিতেও না জানি কিসের পর্দা পড়ে গেছিল। আমরা এক মিনিটের জন্য এটা ভাবিনি যে আপনিও কোনো অসুবিধায় পড়তে পারেন। যাই হোক, যা হয়েছে তা ভুলে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাই। মহন্তবাবু একদমই সময় দেননি। উনি বললেন কালকের মুহূর্ত খুবই শুভ। উনি বললেন বিয়ে যেন কালকেই হয়। কাল? মানে বলতে চাইছি এত তাড়াতাড়ি প্রস্তুতি কেমন করে নেব? দেখুন, বিয়ের সব দায়িত্ব আমার। যদি পুরোহিত মশাই বিয়ের লগ্ন কালকে বের করে থাকেন তাহলে বিয়ে কালকেই হবে। আমি গণেশ ঠাকুরকে আসনে বসে আসি। মেয়েটাকে কষ্ট দিয়ে
তার মৃত মা বাবার নামে উল্টো পাল্টা বলে তুমি শান্তি পাও, তাই না? আরে তুমি নারী, সে কথাটা অন্তত মনে রাখো। লজ্জা তো ওর হওয়া উচিত। আমার মাথার ওপরেই উঠে নাচছে ও। আর তুমি কি ভাবো তারপরেও আমায় ওকে দয়া দেখাতে হবে? এত মায়া মমতা নেই আমার শরীরে। মমতা? কোত্থেকে আসবে মমতা? তাই তো নিঃসন্তান। মামা, তুমি এসব কি কথা বলছো? তুই চুপ কর। এটাই তো চাস তুই। আর কি বললে তুমি? বন্ধা? এটা বলতে তোমার মুখে আটকালো না একবারও? হ্যাঁ, আমি বন্ধা নই। তোমরা তিনজনে মিলে আমাকে বন্ধা করে রেখেছো। মামি, মামার কথার অর্থ সেটা নয়। তুই চুপ কর। আমার মাথাতেই তো সমাজের চোখে বন্ধার কলঙ্ক রয়েছে। কে করেছে সেটা? বিয়ের পর মেহেন্দির রঙও ফিকে হয়নি, তখনই নিজের দিদি জামাই বাবুর বাচ্চাদের এনে আমার কোলে দিয়ে দিয়েছিল। আরে নিজে মা হলে না, তবে মায়া মমতা আসে মেয়েদের। ইচ্ছে করে বন্ধ করে রেখে আবার চাইছে মায়া মমতা দেখাবো আমি। আর ওর বাবা মা মরে গেছে, তাতে কি আমার দোষ ছিল? না তো। তাহলে সেই ভুলের শাস্তি আমি কেন ভোগ করছি বন্ধার কলঙ্ক নিয়ে? এর কোনো উত্তর আছে তোমাদের কাছে? মা, তুমি যাও ভেতরে, ওকে দেখো, যাও। আমি বলছি না, যাও। আমি বলেছিলাম না মা, সুমনা সেরকম নয় যেরকমটা আমরা ওকে ভেবেছিলাম। ঠিক বলেছিস বাবা। যে এত অল্প সময়ের মধ্যে ভাঙা সম্পর্ক আগের থেকেও বেশি শক্ত করে বেঁধে দিয়েছে, তার বিশেষত্ব আছে। ওর বুদ্ধিমত্তার পরিচয় আমরা পেয়েই গেছি। তুমি ওকে দোষী মনে করার পরেও ও সম্পর্কের গুরুত্বটা বুঝতে পেরেছে। তুমি কেন দুঃখ পেয়েছো সেটা বোঝার চেষ্টা করেছে ও। আর তারপর ঈশ্বরের আশীর্বাদে ও নিজেই সব ঠিক করে দিল। একদম। ও রায় বাহাদুর পরিবারের সম্মান বাঁচিয়েছে, আর আমি ওই মেয়েটাকে নির্বোধ, চোর আর কে জানে কি কি বলেছি। ওর মতো বুদ্ধিমতী মেয়েকে পরিবারের লোকেরা নিশ্চয়ই নয়নের মনে মনে করে। আর আমি মেয়েটার গায়ে হাত দিলাম। ভাই, এসব কি করছিস তুই? তুমিও তোমার জামা কাপড় গুছিয়ে নাও, কালকে আমি তোমার হস্টেলে ছেড়ে দিয়ে আসবো। কিন্তু ভাই, আমি ওখানে গিয়ে এখন কি করব? এখন তো কলেজ বন্ধ। কেন, কি হয়েছে? হস্টেল তো খোলাই আছে। আর বাকি মেয়েরা যে পরীক্ষা দিচ্ছে তারা তো ওখানেই আছে। তোমার বন্ধু নন্দিনী, ও তো এই বছর মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা দিচ্ছে, ও তো ওখানে আছে। কিন্তু ভাই, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি তোমাকে এই পরিবেশের মধ্যে থাকতে দিতে পারি না। ভাই, তুই তো মামির স্বভাব ভালো করে জানিস বল। আর তারপর মামা, দাদু ওরা যে ভালোবাসে সেটা। শোনা, মামির অত্যাচার সবার ভালোবাসায় বাধা সৃষ্টি করছে। ব্যাস, আমার একটা চাকরি পাওয়ার অপেক্ষা, তারপর তোমাকে আমি এখানে থাকতে দেবো না। আরে, বলার আগে এটুকু তো ভাবতে পারতে যে যদি শেখর শোনে কি ভাববে, কি বলবে। তাহলে কি ওর ভয় আমি কথা বলাই বন্ধ করে দেব? আমি কি অবলা প্রাণীদের মতো বোবা হয়ে যাব? আরে ও বিদেশে চাকরি পেয়েছে বলে কি আমরা মানুষ করলাম সে কথা ভুলে যাবে? এত কিছু যে ওদের জন্য করেছি, সেই উপকারের বদলে কথা শোনাবে? কি উড়িয়েছে ওদের ওপর আমরা, হ্যাঁ? আরে ক্লাস 10 থেকে স্কলারশিপের টাকায় পড়াশুনো করছে ও।
সাথে টিউশনও পড়াচ্ছে, আর সেই টিউশনের টাকা দিয়ে আমরা সুমনকে পড়িয়েছি। তাহলে কোন সাহায্যের কথা বলছো তুমি? খাইয়ে পরিয়ে যে এতটা বড় করলাম সেটা তার মানে কিছু নয়, তাই তো? তোমার সাথে কথা বলা আর দেওয়ালে মাথা ঠোকা একই ব্যাপার। যখন কপালে স্বামী জোটে এইরকম, তখন আর কাকে কি বলবো। না রে, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আর মামি যদি আমায় কিছু বলেও থাকে তাতে এমন কি বড় ব্যাপার হলো? আর ওনার বকার জন্য আমি মা গঙ্গার ঘাট, মহাদেবের মন্দির এইসব ছেড়ে কি করে চলে যাই বল? না, আমি কোথাও যাব না। শোনা, আমার উপর চাপ সৃষ্টি যাতে না হয় সেই জন্য তুমি হেসে সবকিছু সহ্য করে নাও। তুমি আমাকে আর না বলবে না সুমনা, তাহলে এবছরে আমি আর রাখি পরবো না। কিন্তু ভাই, হ্যাঁ, তা আর কি? ওই রাখির গুরুত্ব কি আছে যেখানে একজন ভাই একজন বোনকে রক্ষা করতে না পারে? बहिया पकड़ ले। মা, এই হলুদটা ছেলের বাড়ির তরফ থেকে এসছে। আচ্ছা আন্টি, সব ঠিক আছে তো? রসগোল্লার মতো মুখ করে কেন দাঁড়িয়েছিস? কি প্রবলেম হয়েছে বল আমাকে, শুনছি। নন্দন দাদা, আজকে আমার মেডিকেলের এন্ট্রান্স এক্সাম, আর আজকে আরতি দিদির বিয়ে। আমার এই বছরটা বোধহয় খুব খারাপ যাবে, আমি এক্সামই দিতে পারবো না। এরকম কিচ্ছু হবে না, কোনো ইয়ার নষ্ট হবে না তোর। কিন্তু দাদা, আজকে তো বিয়ে, তাহলে এক্সাম দেবো কিভাবে? তুই এক্সামটাও দিবি আর আরতির বিয়েতে পার্টিসিপেটও করবি। নন্দিনী, অংশুমান একদম ঠিক বলেছে। আর তুই তো জানিস ও সবার খেয়াল রাখে। বিয়ে তো রাত্রিরে রে মা, তুই যদি এক্ষুনি পাটনা যাওয়ার জন্য রওনা দিস তাহলে পরীক্ষা দিয়ে বিয়েতে ফিরে আসবি। তো হয়ে গেল তোর প্রবলেম সলভ। হ্যাঁ, সব কিছুর একটাই ওষুধ, বিগ ব্রো অংশুমান ঝা। মা, তুমি গায়ে হলুদের নিয়মটা তাড়াতাড়ি শুরু করাও, আরো অনেক নিয়ম বাকি আছে। হ্যালো, তুই কি ভাবছিস? আরে নিয়ম শুরু হতে যাচ্ছে, একটু ভালোভাবে গান বাজনা হয়ে যাক। একদম একদম একদম, চলো 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 চল। अपनों से दूर चले जाए गिरे मेरी प्यारी है। এই নিন। নন্দিনী, কুমারী মেয়েরা হলুদ দেয় না? তুই নিজে মাখতে নাই পারিস, কিন্তু আমি তো মাখাতেই পারি, তাই না ছোট মা? তাহলে ওরও বিয়ে হয়ে যাবে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। হ্যাঁ, আজ না হলে কাল বিয়েটা তো করতেই হবে। কতদিন আর দাদার কোলে এইভাবে বসে বসে আদর খাওয়ার ইচ্ছা আছে শুনি?
ওর বিয়ে হয়ে যাওয়ার পরে অংশুমান দাদার রাস্তাটাও একটু পরিষ্কার হবে, তাই তো অংশুমান দাদা? একদম ঠিক বলেছো। একটা কাজ করা যাক, কোনো যাত্রী থেকে কোনো একটা ছেলেকে ডেকে তার সাথে বিয়ে দিয়ে দিই, কারণ তারপর যখন ওর বিয়ে হয়ে যাবে তখন ও বিদায় হবে আর আমার বিগ ব্রোর নাম্বার আসবে। আর দাদা, আমার এই বাড়িতে না বৌদি দরকার। বৌদি চায়, বোন চলে যাক না বাড়ি থেকে। সব সময় খুশি থেকো, তোমাদের সমস্ত ইচ্ছে পূরণ হোক। তুমি আমাকে এভাবে বিদায় জানাবে মামি? একবার তো আমাকে গলায় জড়িয়ে ধরো। বিদায় কিসের? হ্যাঁ সুমনা, এটা তোমার বাড়ি। আরে হস্টেলেই তো যাচ্ছ, আর ফিরে আসবে না? মামি, যখনই কেউ আমাকে অনাথ বলে না, তখন মামা আমাকে বলে যে তুই অনাথ হলে কি করে, মামা তো আছে তোর পাশে। মা, মা মানে দুটো মা, আর দুটো মায়ের আদরও। কিন্তু তুমি কি জানো আমি মামাকে কি বলি? যে মামির মধ্যেও তো দুটো মা আছে না, একটা হলো মা থেকে মা, আর মাম্মির মি। মামির মধ্যে তো পারম্পরিক মাও আছে আর মডার্ন মাম্মিও আছে, আর এক মাম্মি হিসেবে জড়িয়ে তো ধরাই যায়, তাই না? সুমনা চলো মা, নইলে ট্যাক্সিওয়ালা চিৎকার করবে। সুমনা চলো মা। বাছা হয়ে গেছে চাল থেকে সব কাকড়, আমার জীবন থেকেও দূর হয়েছে। এবার ভগবান তুমি শুধু এইটুকু কৃপা করো যে ও যেন আর এই বাড়িতে ফিরে না আসে। রাধুনির কাছে গিয়ে দেখো খাবার ব্যবস্থা হলো কিনা। ওরা তো এসে গেছে, আমি যাচ্ছি, দেখে আসছি আমি। ছোট, হ্যাঁ কোথায় যাচ্ছিস? দিদি এখনো অনেক কাজ বাকি, সব গোছাতে সারা রাত লেগেছে। দায়িত্ব তুই নিয়েছিস, একদিনে সবকিছু করার। অনেক রকম নিয়ম কানুন থাকে, সব হয়ে যাবে তো? হ্যাঁ দিদি, সব ঠিকঠাক হবে, তুমি একটুও চিন্তা করো না। চিন্তা তো আমাকে করতেই হবে, এখনো তো দেখছি সব আয়োজন হয়নি। চিন্তার কোনো কারণ নেই জেঠিমা, সমস্ত প্ল্যানিং হয়ে গেছে। এবার দেখো, গায়ে হলুদের ডেকোরেশন কালকের মধ্যেই হয়ে গেছিল, আর বাকি ডেকোরেশনও আজকের মধ্যে হয়েই যাবে। বাইরে রান্নার লোক বাবার তত্ত্বাবধানে রান্না শুরু করে দিয়েছে, আর গায়ে হলুদ তো শেষ হয়ে গেছে। আমাকে একটু নন্দিনীকে নিয়ে পাটনা যেতে হবে, আসলে ওর ওখানে একটা পরীক্ষা আছে, আর মাও যাবে আমাদের সঙ্গে। আর আরতি যে ডিজাইনার লেহেঙ্গাটা চেয়েছিল সেটাও আমরা ওখানেই পেয়ে যাব, কি মা? হ্যাঁ দিদি, টুকটাক কেনাকাটা ওখান থেকে হয়ে যাবে, যেগুলো এখানে পাওয়া যাবে না। সব ব্যবস্থা হয়ে যাবে দিদি, কেউ কোনো অভিযোগ করতে পারবে না। হ্যাঁ, সেই আশাই রাখছি তোর উপর, যেন কেউ কোনো খুঁত ধরতে না পারে।
রায় বাহাদুর পরিবারের দিকে আঙুল তুলতে যেন না পারে। আরে বড় বৌমা, একদম চিন্তা করো না। এই যে অংশুমান সব সামলে নেবে। দিদি, আমি একটু বাইরের দিকটা দেখে আসি। আয় অংশুমান। এইবার তোর মমতার পরীক্ষা ছুটকে। আমার মেয়ের বিয়েতে যদি একটু খামতি থেকে যায় তাহলে তাণ্ডব নৃত্য করব আমি। যা, সাবধানে হস্টেলে যা। আমি তোর প্রয়োজনীয় সবকিছু জিনিস নিয়ে আসছি। তারপর এই ট্যাক্সি করেই এয়ারপোর্টে বেরিয়ে যাব। মা, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ওয়াশরুম এখান থেকে লেফটে গিয়ে লেফটে। আমি যাব? ঠিক আছে, আমি বরং গিয়ে নন্দনদাকে খুঁজি। গার্লস হস্টেলে এসে কোথাও উধাও হয়ে গেল।